কেউ এলে না রাত্রিরে একটু খেয়ে গেলে একসাথে আমার খুব ভালো লাগে। চিকেন টু ভালো হয়েছে। আরে বাবা আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা। আমিও বেশ আছি। তোমাদের সাথে নিত্য নতুন ব্লগ শেয়ার করতে পারলে আমার যে কি আনন্দ হয়, কারণ তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমার দিনটাকেই ভালো করে দেয় দিনের শেষে। কারণ ওই সন্ধ্যের দিকেই মোটামুটি তোমাদের কমেন্টগুলো সব পড়বার মতন একটু সময় পাই, ফাঁকা সময় পেলেই যদিও তোমাদের কমেন্টগুলো পড়ি। আর তোমাদের একটা কথা বলি, আমার ব্লগ মোটামুটি 2:45-এর দিকে চলে আসে। সেই সময় যারা পরপর কমেন্ট করে আমি কিন্তু সঙ্গে সঙ্গে রিপ্লাই দিই। তখন ওই সময় বেশ কিছু সময় আর কি আমি ধরো একটু অ্যাক্টিভ থাকি। তারপরে দেখো কাজকর্ম থাকে, সংসারের কাজ, আয়ুষ্মানের সামনে পরীক্ষা, তখন একটু এখন গ্যাপ পড়ে যায় কমেন্ট করতে বা কমেন্টের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাইও দিতে পারি না। তবে খুব চেষ্টা করি তোমাদের যেগুলো কোয়ারিজ থাকে সেগুলো রিপ্লাই দেওয়ার। কিন্তু আবার পরীক্ষাটা শেষ হয়ে গেলে আবার যেমন সকলকে লাভ রিয়াক্ট তো আমি দিই, কিন্তু তারপরেও আমি প্রত্যেককে লাভ কমেন্টও করে যাই যদি কিছু বলার নাও থাকে। সেইটা এখন হয়তো একটু দেরি হচ্ছে বা পরের দিন হয়তো দিচ্ছে, কিন্তু আমি কমেন্টের কিন্তু রিপ্লাই প্রত্যেককে দেওয়ার চেষ্টা করি। কারণ তোমাদের কমেন্ট, তোমাদের ভালোবাসার জিনিসগুলো, তোমরা যে আমাকে ভালোবাসা দাও সেগুলো তো আমি সব জায়গায় পাইনি, বা আমরা সবার কাছ থেকে পাইও না সব ভালোবাসা। তো যে ভালোবাসাগুলো আমি তোমাদের কাছ থেকে পাই সেগুলোকে যত্ন করে রাখবার চেষ্টা করি, আর ঈশ্বরকে তার জন্য শত কোটি ধন্যবাদ জানাই। যাই হোক, এই সময় দুপুর থেকে আজকে ব্লগটা শুরু করেছিলাম রান্না করতে করতে। এই সময় স্নান পুজো সবই হয়ে গেছিলো আমার। আমি রবিবারেও রবিবারেই মেনলি ঠাকুরের মাথায় জল ঢেলেছিলাম, আর রোববার আমি কোনো ব্লগ শ্যুটও করিনি। তবে এবার আমি শিবরাত্রি করিনি, কারণ শনিবার দিন না বিয়ে বাড়ি খেয়ে এসেছি। এবার বিয়ে বাড়ি খেয়ে মাছ মাংস খেয়ে পরের দিন তো শিবরাত্রির উপোস করা যায় না, কারণ এই উপোসটা করতে গেলে তোমাকে মোটামুটি 2 দিন খুব নিয়ম নিষ্ঠা মেনে করতে হয়। সেই জন্য আমি এবারে শিবরাত্রি করিনি। নীল পুজোতেও থাকেই আমাদের। যাই হোক, আমি খুব পাতলা করে যেভাবে মাছের ঝোলটা করছিলাম ভাবলাম একটু শেয়ার করি। একটু গরম মশলা ফোড়ন দিয়েছি, না জিরে দিয়েছি না কিছু দিয়েছি ফোড়নে। তারপর আলুটা দিয়ে ভেজে নিয়েছিলাম, আর সেদ্ধ করে রাখা ফুলকপিটাও দিয়ে দিয়েছিলাম। এখন এরপরে জিরে আদা বাটাটা দিয়ে বেশ করে কষাবো, মানে এমন করে কষাবো যাতে পুরো হয়ে পুরো ফুলকপি এবং আলুর মধ্যে লেগে যায়। আর দেখেছো তো আমি খুব অল্প তেলে রান্না করি। গতকালই এক বন্ধুর কাছ থেকে কমেন্ট পেয়েছি, পাইল তোমার রান্না দেখে আমি এখন কম তেল ব্যবহার করতে শিখে গেছি। ভালো লাগে এই জিনিসগুলো আমার দেখাতে বা করতে। আর আমার থেকে যখন কেউ ভালো কিছু শেখে আমার সেটাও ভালো লাগে। তবে ইদানিং আমি একটু বেশি তেল খাই, চেষ্টা করছি আবার তেলটাকে কম করার। অ্যাকচুয়ালি দেখবে কিছু কিছু রান্নায় না তেল না দিলে হয় না। যাই হোক, এখানে ফুলকপি আলুগুলো দিয়ে কষিয়ে একটু গরম জল ঢেলে দিয়েছিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। আর এখানে এখন ঢেকে রেখে রান্না করবো যাতে ফুলকপি আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। 2টো লঙ্কাও দিয়েছি। এই ঝোলটা শুধুমাত্র আশিস খাবে, আর আমি মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে, ওইদিকে ডাল করেছিলাম হয়তো দেখেছো, কাঁচা টমেটো দিয়ে ডাল করেছিলাম, মাছ ভাজা দিয়ে, আর একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম। তার সাথে একটু কুমড়ো ভাতে দিয়েছিলাম, কাঁচা কুমড়ো হয় না, কুমড়ো ভাতে মেখেছিলাম। তো খুব সিম্পল দুপুরবেলার খাবারটা রেখেছিলাম। আমরা যদি ধরো রাতের দিকে কিছু, আজকে যদিও রাতে কিছু স্পেশাল হবে এটা জানতামই না, আমি ভেবেছিলাম আজকে পুরো সাদামাটা খাবার থাকবে। তো এই মাছের ঝোল যেটা শেয়ার করলাম, দেখো একদম হালকা পাতলা। এই মাছের ঝোল খেলে শরীরের জোরও বাড়বে, আর তার থেকেও বড় কথা হচ্ছে শরীর সুস্থ থাকবে। আর পেঁপে ভাতে দিয়েছিলাম। আচ্ছা, গতকাল যে বিয়েবাড়ি গেছিলাম, মানে 14 তারিখ আমি বিয়েবাড়ি গেছিলাম ভ্যালেন্টাইন্স ডেতে। সেদিন আমার কাছে একটা গিফট এসেছিলো, ভ্যালেন্টাইন্স ডে গিফট বলতে পারো। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে, পায়েল তোমার চুলটা এরম হঠাৎ করে স্ট্রেট কিভাবে হয়ে গেছিলো? স্ট্রেট না, একটা ওয়েভি লুক হয়েছিল। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আজকে তো ভ্যালেন্টাইন্স ডে প্রথমত, আর তোমরা জানো আমি আজ পর্যন্ত আমার চুলের যা যা যত্ন করেছি সমস্ত কিন্তু ঘরোয়া জিনিসপত্র দিয়ে। আমি কোনোদিন আজ পর্যন্ত চুলে না স্ট্রেটনিং করেছি, না পার্লারে গিয়ে কোনো রকমভাবে কোনো রকম ট্রিটমেন্ট নিয়েছি, না স্পা করিয়েছি। কিন্তু আমার চুলটা ভীষণ, আমার চুলটা এমনিতে ভালো, ইনবর্ন আমার চুল ভালো। কিন্তু এই যে কেমিক্যাল, আমার একটাই শখ যে আমি বছরে একবার করে চুলে কালার করি, কিন্তু ভালো জায়গা থেকে ভালো কালার করি। তো যথারীতি চুলের তো ড্যামেজ হওয়া আছেই, যার ফলে কি আগে যেরকম আমার চুল সিল্কি স্মুথ ছিল সেটা কিন্তু অনেকটা কমে গেছে, সেটা রাফ হয়ে গেছে। এবার সেটা দেখাও যায়। কিন্তু আমাদের মতন সংসারে যারা সারাক্ষণ ব্যস্ত থাকে, একা হাতে সব সামলায়, আমাদের পক্ষে পার্লারে গিয়ে গিয়ে বারবার স্মুথনিং করানো সম্ভব না, বারবার কিন্তু আমরা স্পাও করাতে পারবো না, যার ফলেই আমি আরও স্ট্রেটনিং করাই না। কারণ কোনো মাসে যদি আমি ঠিক মতন ট্রিটমেন্ট না নিই আমার চুল কিন্তু ড্যামেজ হতে বাধ্য।
তো আমি ভেবেইছিলাম কদিন ধরে যে একটা ভালো কিছু এমন কিছু একটা প্রোডাক্ট আমি কিনি যেটা কিন্তু আমার চুলে একটা মানে যখন বেরোবো, আমার সবসময়ের জন্য স্ট্রেট লুক প্রয়োজন হয় না। আমি যখন বেরোবো, বিয়েবাড়ি থাকবে, আজকে যেমন বিয়েবাড়ি আছে আমার, তো যখন বিয়েবাড়ি থাকবে আমার একটু চুলটা স্ট্রেট লুক দেবে, কিন্তু অতটা পরিমাণেও ড্যামেজ করবে না। তো তোমাদেরকে দেখাই, আমার কাছে রিসিভ হয়েছে আগারোর ভলিউমাইজার হেয়ার ড্রায়ার। হ্যাঁ, তো তোমাদের তো বলছিলামই যে আমার খুব প্রয়োজন একটা ছিল যে যেটা ইনস্ট্যান্ট আমাকে একটা স্ট্রেট লুক দেবে এমন কিছু। তার জন্য আমি প্রচুর কিছু ইউজ করেছি, অ্যাপ্লাই করেছি, সবই মোটামুটি কাজ দেয়। তবে এটা কতটা কাজ দেয় আজকে তোমাদের সামনে আমি প্রথমবার দেখাবো। তো চলো এবার ব্যবহার করি। জিনিসটা দেখতে অনেকটা এরকম। এটা কিন্তু নন ডিট্যাচেবল, তো খুব ইজিলি আমরা ধরতে পারবো। এর গ্রিপটা অসাধারণ, ফলে খুব বেশি হেভি নয়, খুব বেশি যে তোমার সমস্যা হবে তাও নয়। তো চলো আমি তোমাদেরকে সামনাসামনি অ্যাপ্লাই করে দেখিয়ে দিই। চুলটা কিন্তু খুবই রাফ হয়ে গেছে। এটা আগে ভালো করে আমরা কিন্তু আঁচড়ে নেবো চুলটাকে, যাতে চুলের ভেতরে জট না থাকে। চুলের ভেতরে জট থাকলে কিন্তু আমাদের ব্রাশটা চালাতে অসুবিধা। তা আমার কাছে যে সিরাম আমি ব্যবহার করি স্ট্রিক্সের, আমি সেই সিরামটাই এখানে ব্যবহার করছি। তোমরা যে কোনো হিট প্রোটেকশন সিরাম ইউজ করে নিতে পারো, হিট প্রোটেকশন না হলেও চলবে। আমি যেহেতু করছি ফার্স্ট টাইম, আমার কিন্তু এটা ফার্স্ট টাইম, আমি এর আগে কখনো কোনো রকমভাবে স্মুথনিং করাইনি। তো আমার চুলটা আগে দেখে নাও, আমি চুলটা কিন্তু কিছু করিনি এখনো পর্যন্ত। কতটা রাফ হয়ে গেছে চুলটা আমার, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ ক্যামেরাতে। তো ভালো করে চুলটাকে আমি একটুখানি আগে সিরাম দিয়ে নিলাম। তোমরা জানো আমি এমন কোনো প্রোডাক্ট বা এমন কোনো ব্র্যান্ড তোমাদের সামনে আনি না যেটা আমি ব্যবহার করে স্যাটিসফাই নই। শুধুমাত্র প্রমোশন করব বলে একটা প্রোডাক্ট আমি নিয়ে এলাম তা কিন্তু নয়। বিশ্বাস অর্জন করাবার জন্য আমি কিন্তু পুরো ডিটেল তোমাদের সামনে দেখাবো, এবং আমি নিজের চুল সেট করতে খুব একটা কিন্তু পারদর্শী নই। সেই হাতেই আমি কিন্তু করে দেখাচ্ছি তোমাদের, এবং তোমাদের চোখের সামনে থাকবে। আগে চুলটাকে খুব ভালো করে আমি আঁচড়ে নিয়েছি যেন ভেতর দিকে কোথাও জট না থাকে। আর একটা কথা বলে নিই, 70% চুলটা শুকনো হতে হবে আর 30% ভিজে থাকতে হবে, তবেই কিন্তু পারফেক্ট রেজাল্টটা তোমাদের চোখে পড়বে। আগে আমি দুটো সেকশনে ভাগ করে নিয়েছি এটাকে, আর ওপরের দিকের অংশটাকে ক্লিপ করে নিয়েছি। আচ্ছা, আমি এই প্রসেসটা এবং এর রেজাল্টটা দেখাবার আগে তোমাদের বলে নিই, এটা হচ্ছে আগারো কোম্পানির একটা ভলিউমাইজার হেয়ার ড্রায়ার, যেটা কিন্তু অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেলস এবং 360 এয়ার ফ্লো ভেন্টস। অ্যান্টি স্ক্যাল্ডিং টিপ থাকার জন্য কোনো রকম হিট কিন্তু তোমার স্ক্যাল্পে ডাইরেক্ট যাচ্ছে না। 2 স্পিড অ্যান্ড 3 হিট সেটিং আছে, অর্থাৎ 3টে তুমি সেটিং পাবে। একটা হচ্ছে কোল্ড, একটা হচ্ছে মিডিয়াম, আর একটা হচ্ছে সুপার হট। মানে সুপার হট যেটা একদম থার্ডেরটা, সেটা কিন্তু খুব গরম হয়ে যাবে। আমি যেটা অ্যাপ্লাই করেছি সেটা কিন্তু কোল্ড আর মিডিয়াম ফ্লোটা দিয়ে অ্যাপ্লাই করেছি। এই নিচের যে গোল অংশটা আছে ওখানে তোমার সেটিং ব্যাপারটা থাকে, আর তার সাথেও তোমরা কিন্তু একটা ম্যানুয়াল গাইডবুক পাবে, ভীষণ সেটা তোমাদের কাজটাকে ইজি করে দেবে। যে নিচের অংশটা ঘুরিয়ে ঘুরিয়ে তুমি কিন্তু প্রথমে কোল্ড বা স্লো যেটা অপশান, তারপর মিডিয়াম, আর তারপরে কিন্তু সুপার হট যেটা সেইটা অপশানটা তোমরা পাচ্ছ। আর দেখো আমি প্রথমে নিচের যে সেকশনগুলো ভাগ করে নিয়েছিলাম চুলে সেটা করে নিয়েছি, আর ওপরের দিকটা দেখলে তো কতটা রাফ। এবার তুমি যখনই হাতের গ্রিপটা একবার পেয়ে যাবে, তুমি দেখবে তোমার চুলটা কি সুন্দর স্ট্রেট হয়ে যাচ্ছে। অবশ্যই কিন্তু মুখের কাছ থেকে একটু দূরে রেখো। থার্ড অপশানটা তো সুপার হট, যদি তোমরা একদম স্ট্রেট লুকটা চাও তাহলেই থার্ড অপশানটা নিও, এবং সেক্ষেত্রে পুরো একদম স্ট্রেট হয়ে যাবে। আমি তো মিডিয়াম ফ্লোটাতে করলাম, তাতেই দেখো চুলটা কতটা সুন্দর হয়ে যাবে। এখনও পর্যন্ত কিন্তু হয়নি, আমি পুরোটা কমপ্লিট করে তোমাদের দেখাবো। আমি তো একদম র্যান্ডামলি ইউজ করছি না, কোনো রকম ক্লিপ নিয়ে আলাদা আলাদাভাবে আটকেছি। যেরকমভাবে ঘরে চিরুনি বা হেয়ার ব্রাশ দিয়ে আমি আঁচড়াই, ঠিক সেমভাবে আঁচড়েছি, তাতেই রেজাল্ট দেখো একদম। আমি তো মানে মোহিত হয়ে গেছি দেখে। ঠিক যেরকমভাবে চুল কাটবার পর আমাদের পার্লারে সেট করে দেয় না, আর কিছুক্ষণ বাড়িতে আসার পরেই দেখি যে পুরো সেটিংটাই নষ্ট হয়ে গেছে। কিন্তু এক্ষেত্রে কিন্তু তোমার সেটিং এত তাড়াতাড়ি নষ্ট তো হবেই না, বরঞ্চ বেশ কিছুক্ষণ কিন্তু এরকম সেট তোমার থাকবেই। দেখো কত সুন্দর হয়েছে। তো দেখো ঘরে বসেই কিন্তু আমরা পার্লারে লুক ক্রিয়েট করতে পারি। আমার মতন মানুষ যারা মানে সেটিং চুল কিভাবে করব ভেবে পাই না, তাদের জন্য তো ভীষণভাবেই একটা পারফেক্ট একটা প্রোডাক্ট। আর সত্যি কথা বলতে কি, আমরা সবসময় চুল খুলে একটু স্টাইল করতে বাইরে পছন্দ করি, কিন্তু আমাদের যাদের স্ট্রেট হেয়ার নয়, একটু ওয়েভি হেয়ার, তাদের জন্য কিন্তু দারুণ একটা অপশন। আমি তোমাদের সাথে একটু পেছন দিক থেকেও শেয়ার করে দিই। তো চেঞ্জেসটা আশা করি তোমরা একদম সামনে থেকে দেখেই বুঝতে পারছো। একদমই না মনে হচ্ছে যে আমি পার্লার থেকে সবে চুলটা সেট করে এসেছি। তো বেশিক্ষণ তো লাগলোই না, মাত্র 10 মিনিটে আমার চুলটা কিন্তু এরকম হয়ে গেল। আমি যদি আরও একটু টাইম দিয়ে সুন্দর করে করি তাহলে আরও কিন্তু চুলটা স্ট্রেট এবং সুন্দর লাগবে এবং ভলিউমও থাকবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই সেখানে গিয়ে চেক করতে পারো। আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যারা আমার মতন একটু ভলিউম চুল পছন্দ করো অথচ স্ট্রেট এবং ম্যানেজেবল থাকবে, তাদের কিন্তু অবশ্যই পছন্দ হবে। তোমাদের
তোমাদের সাথে এখন আবার ভিডিওটা শুরু করলাম। এখন এই যে কথা বলা হচ্ছে, এখন বেরোচ্ছি, মানে সকাল থেকে বেরোবো ভাবছিলাম, কিন্তু সকাল থেকে বেরোনোর সময় পাইনি। অ্যাকচুয়ালি কী হয়, ওই রান্না বান্না, তারপর আয়ুষ্মানের স্কুল থেকে আসবে, এসে কী খাবে, এই সমস্ত চিন্তা করে সকালবেলাটা আমার হয়ই না। এখন যাচ্ছি হচ্ছে লেক মলের দিকে, তো ওই জন্য যখন বানাচ্ছিলাম মাছের ঝোলটা তখন থেকেই ভিডিওটা শুরু করেছি। আর আজকে সকাল থেকে আমার শরীর খুব খারাপ ছিল। হ্যাঁ, তো এই খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়েছিলাম। আয়ুষ্মান পড়তে গেল 3:30 সময়, তারপরে আমরা বেরিয়েছিলাম। আর এই দেখো, এটা হচ্ছে টেকনিশিয়ান স্টুডিও, যেখানে যত সিরিয়াল দেখো, সিনেমা দেখো, সমস্ত যে ভেতরে আর কি যত ফ্যামিলি ভালো ভালো বাড়ি ঘরগুলো ক্রিয়েট করা হয় না, ম্যাক্সিমাম এই স্টুডিওটাতেই শুটিং হয়। আর এই এখন যাচ্ছে, এই জাস্ট বেরোবো, এবার হচ্ছে টালিগঞ্জ পড়বে। আমার ভালো লাগে তোমাদের সাথে। আর এটা হচ্ছে সঙ্গীত রিসার্চ একাডেমি, আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমি। যারা বাইরে থাকো, আমি তোমাদের কিছু কিছু নলেজ দেওয়ার চেষ্টা করি, যদি কারোর কোনো কাজে আসে বা কারোর যদি পুরনো কিছু দেখে মনে পড়ে যায়। 14 তলা দেখো, জন্ম থেকে দেখছি আমি এই আশা অ্যাপার্টমেন্ট, এর পেছন দিকে আমাদের বাড়ি ছিল। এইখানে আমার বড় হওয়া, টালিগঞ্জ বাড়ি, আমার জন্মস্থান। ভালো লাগে তোমাদের সাথে এগুলো শেয়ার করতে। আর এইদিকে আছে মার্লিন, মার্লিনের সামনে আমার স্কুল বাস আসতো। এই মার্লিন, এই নিচটায় আমার স্কুল বাস আসতো, এখানটা বাদিকে, এই যে ঠিক গাছটার নিচে। হ্যাঁ, রিলায়েন্সেরও শোরুম ছিল, আমার প্রথম মোবাইল রিলায়েন্স। হ্যাঁ হ্যাঁ, ও আমাকে প্রথম ফোন দিয়েছিল আমার জামাইবাবু মাধ্যমিক পাশ করার পর, রিলায়েন্সে। তো লেক মলে গেছিলাম জানো তো, কিন্তু কিছু শ্যুট করিনি, সেরকম কিছু পাইনি। অ্যাকচুয়ালি আশিসের কেনার ছিল, তো তাড়াতাড়ি করে চলে এসেছি, কারণ রিঙ্কি ফোন করলো যে ওর পড়া ক্যান্সেল হয়েছে, মানে পড়ানো ক্যান্সেল হয়েছে আর কি, ওর হাতে সময় আছে। তো আমি আছি কি না জিজ্ঞেস করলো, তা না হ্যাঁ হ্যাঁ আছি, তুমি আসো। মাঝে মধ্যে একটু বন্ধুদের সাথে সন্ধ্যাটা কাটালে বেশ ভালো লাগে। তা আমি এসে হাত মুখ ধুয়েই আগে মানে সন্ধ্যা দিতে বসেছি, মানে সন্ধ্যা দিচ্ছি। আর বাইরে কিছু খাইনি বলে এসে আর সালোয়ারটা চেঞ্জ করিনি, কারণ আমরা তো লাঞ্চ করেই বেরিয়েছিলাম, তাই বাইরে কিছু খাওয়ার ব্যাপারও ছিল না। তাই সালোয়ারটা ওই কাঁচা সালোয়ার পরেছি, কাঁচা অবস্থাতেই ছিল, ওই জন্য এসে আর বদলানোর প্রয়োজন পড়েনি। আর ওরা যেহেতু আসবে, ভালো সালোয়ার পরে থাকাই ভালো। আর এই যে এই বাতিগুলোর কথা জিজ্ঞেস করছিলে, আমি কোথা থেকে নিয়েছি, আমি জেপ্টো থেকে অর্ডার করেছি, বেশ ভালো কমে পেয়েছি, এবং 30 পিস করে আছে। এখানে 49 রুপিস নিয়েছে এক একটা কৌটো, আমি 2 কৌটো কিনেছিলাম। আর এই ঠাকুরের ধূপকাঠি আমাদের বাজার থেকে কিনি, যখন যেটা ভালো লাগে সেরকম কিনি। ভবানী শঙ্করের ধূপটা না চট করে পাওয়া যায় না এখন, সেরকমই বাজারে যে দোকান থেকে নিই, যে দোকানে পাই আর কি, সেখানে নেই। ভবানী শঙ্করের যে কেসার চন্দনটা, ওটা আলাদা, ওর মতন কোনো কেসার চন্দন আমি দেখিনি। আমি সবসময় তোমাদের বলি, যদি বাজারে পাও অবশ্যই কিনে একটা ব্যবহার করে দেখো। চলো আগে আরতি করে নিই। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং তস্মৈ শ্রীগুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনো শলাকয়া।
বললাম না তখন সকাল থেকে শরীরটা ভালো ছিল না, মানে মাথা ঘোরাচ্ছিল জানো তো। কিছু সেরকম ঘরের কাজ করতে পারিনি, তাও তো রান্নাবান্না নেহাত করতেই হয়, সেই জন্য করেছিলাম। আর বিছানাপত্র ঠিকঠাক করা ছিল না, সেইগুলো সমস্ত করছি কারণ এক্ষুনি রিঙ্কিরা আসবে। আর একটু তো ঘরটা সুন্দর করে রাখতেই হয়, যেটা আমরা সারাক্ষণ করে থাকি। তো সকাল থেকে বা দুপুরবেলাও আমি তো বেরিয়ে গেলাম, সেরকমই হয়নি আর কি কিছুই। এমনকি এঁঠো বাসনপত্রগুলো আমি গামলা করে বারান্দাটায় রেখে গেছি, রান্নাঘরে রাখিনি অবশ্যই, বারান্দায় রেখেছি, কারণ রান্নাঘরে আমি এঁঠো বাসন রাখি না। আমি তো এক্ষুনি আমার বাবাকে ফোন করতে যাচ্ছি। হ্যালো, এই তো রিঙ্কিরা এলো। তুমি কোথায়? আচ্ছা, ছেলেকে আনতে যাবে, জ্যাকেটটা নিয়ে আসো ভেতরে। ও শোনা, আমার একটা ব্যাগ নিয়েছে পিঠে, ও বাবা দাও, থ্যাংক ইউ। বসো বসো বাবা, ব্যাগ দাদা আসছে বাবা, দাদা এক্ষুনি পড়ে আসবে। দাদাকে দেখবে তো, দাদা এক্ষুনি চলে আসবে। কি হচ্ছে? কোনো মানে হয়? দাঁড়া, ব্যাগটা টুপি এই বিজয়ের সাথে দেখা হলো জানো, লেক মলের সামনে। কি করছিল? ও অফিসের কাজের ব্যাপারে বোধহয় এসছে। এটা কি? এটা সোনার কপাল। নাও জুতোটা খোলো, শোনো বসো। সোনার কপাল তাহলে কে? জুতো না খুললে হবে? সোনার গোপাল না কে? কার গোপাল এটা? দিদুনের গোপাল? দিদুনের গোপাল, ও আচ্ছা ঠিক আছে, দিদুনের গোপাল। নম করো, যাও, হ্যাঁ নম করো, ওখানে গিয়ে নম করে আসো। আসো নম করো, যাও নম করে আসো। নম করে আসো। যাও, অনেক ঠাকুর আছে, যাও। তুমি দেখছিলে না আমি পুজো করছিলাম? যাও যাও যাও। তুমি দেখছিলে না? আসো। জয় জগন্নাথ আছে, দেখো। কি বলে ঠাকুরকে? আর কি ভালো বলে? রাখো, সুস্থ রাখো আর সুস্থ রাখো। চলো। হ্যাঁ, সচিন কোথায়? জিজ্ঞেস করছো সচিন কোথায়? সবাইকে দরকার। সব মনে থাকে কার সাথে। হ্যাঁ, সচিন কোথায়? সচিন গেছে বাড়িতে। তাই একটু হালকা করে ফ্যানটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। এমন ওয়েদার না, গরম কি লাগে। রেখেছো বাবা, এর মধ্যে কি আছে? ওয়াটার বটল আছে আর আর কি আছে বলো? ডাইপার। বাবা অনেক সম্পত্তি আছে আমার বাবার এর মধ্যে। তো এমনি মোমো নিয়ে এসেছিলাম জানো তো, ও আসতেই মোমো দিয়েছি। আর তারপরে আশিস বললো না রাতে খেয়েই যাও, আবার চিকেন নিয়ে এসেছে। আর আমিও বললাম হ্যাঁ, আর দেখবে থাকলে না, বন্ধু বান্ধবরা থাকলে গল্প করতে করতে কাজ হয়ে যায় সবাই একসাথে, তখন আর কোনো কাজটা মনে হয় না যে প্রেশার। আমার কেউ এলে না রাত্রিরে একটু খেয়ে গেলে একসাথে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, এইটাই তো আনন্দ গো। এই তোমাদের বললাম না যে দুপুরবেলা আমি বাসন মাজতে পারিনি, বেশ কিছু বাসন থেকে গেছিলো, তো সেইগুলো সব জল ধোয়া করে আমি ওই গামলায় করে বাইরেটা রেখে দিয়েছিলাম। সেগুলোই এখন ওই ওকে বলেছি তুমি একটু কেটে কুটে দাও, নিজেই বললো পায়েল কিছু হেল্প করে। তো আমি বললাম পেঁয়াজগুলো তাহলে কেটে দাও, আমি ঝটাপট করে বাসনগুলো ততক্ষণে মেজে নিলাম। কারণ এঁঠো বাসন যতক্ষণ থাকবে ততক্ষণ আমার মাথা খারাপ হবে, কারণ রান্না বান্না করবো আবার বাসন পড়বে। ওই জন্য এই জায়গাগুলো সব পরিষ্কার করে তারপরে আমি রান্নার দিকে আসবো। ততক্ষণ ও কেটে গুছিয়ে দিচ্ছে, আশিসও অনেক হেল্প করে দিচ্ছে। আমি বললাম রসুনগুলো ঝটাপট ছাড়িয়ে দাও। আমি অ্যাকচুয়ালি কোনো রকম আদা রসুন না আগের থেকে বেটেও রাখি না, ছাড়িয়ে রাখি, কখনো কখনো ছাড়ানো থাকলে সুবিধা হয়, কিন্তু এখন এনে রাখা আছে, যখন ইচ্ছা হয় ঝটাপট করে ছাড়িয়ে নিই। আর ওই যে চিকেন এনেছিল যেটা ধুয়ে আমি ভিনিগারের জলে রেখেছিলাম, তারপরে তো প্রচুর ওই ভিনিগারটা মেশানোর পরেই অনেকটা লাল জল বেরিয়ে যায়। এই যে ভিনিগারে দেবে তোমার চিকেনে এতটুকু আর আষ্টে গন্ধ থাকবে না। অনেকেই বলে না আজকাল চিকেন খাওয়া যায় না, আষ্টে গন্ধ লাগে। আসলে এখন তো সবই তো মানে পোলট্রির মুরগি, ওগুলো তো অনেক রকম ওষুধপত্র দেওয়া থাকে, যার ফলে কি হয় ওদের গায়ে এক ধরনের দেখবে লেয়ার থাকে, ওই লেয়ারটা চট করে ওঠে না। তো ওই জন্য ভিনিগারের জলে চুবিয়ে রাখলে ওই লেয়ারটা উঠে যায়, আর তার ফলে আষ্টে গন্ধটা হয় না। যাই হোক, এরপরে কেটে কুটে দিল আমাকে রিঙ্কি, আমি ঝটাপট করে মাংসটা বসিয়ে দেবো। করবো যে ধনিয়া চিকেন, বহুবার শেয়ার করেছি, কারণ এই চিকেন রেসিপিটা ঘরে এত সবার প্রিয় হয়ে গেছে, যে আসে আশিস বলবে আগে ধনিয়া চিকেন করো। তো সেই জন্য ওই ধনে পাতা বেশি করে দিয়ে, কিছুই না, বেশি করে ধনে পাতাটা দিতে হবে, আদা রসুন কাঁচা লঙ্কা ভালো করে একটা মিহি পেস্ট করে নিতে হবে।
আর এই রান্নাটায় জিরের গুঁড়ো দেওয়া যাবে না, শুধুমাত্র দিতে হবে ধনের গুঁড়ো, আর লাস্টে বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। গরম মশলা না দিলেও চলে, কারণ ধনে পাতার একটা সুন্দর গন্ধ থাকে। ওদিকে চিকেন কষছে, আর ছোটো বাবুর জন্য মানে রিঙ্কির ছেলের জন্য ওদিকে আমি চিকেন স্টু বানিয়ে দিয়েছি, সব সবজি দিয়ে বাটার দিয়ে আর আদা রসুন অল্প অল্প করে যা যা ছিল সব দিয়ে একটা স্টু করে দিয়েছি। ও কোনো রকম রুটিও খাবে না, ভাত খাবে না, ওই এক বাটি চিকেন স্টু খাবে সব সবজি দিয়ে। আর এদিকে আমি এখন রুটি করে নিচ্ছি আমাদের সকলের জন্য, আর ওদিকে রিঙ্কির শ্বশুরমশাই মানে কাকুর জন্য রুটি আর মাংসটা কিছুতেই খেয়েও যেতে চাইছিল না, নিয়েও যেতে চাইছিল না। তো আমি বললাম আমার কোনো কষ্ট হবে না, ওদের খালি বক্তব্য তুমি শুধু কষ্ট করবে। কষ্টের কি আছে, এই আনন্দটাই তো করতে পারবো না। একটা বয়স আসবে যখন আমরা পরিশ্রম করতে পারবো না, বা একটা শরীরের এমন কন্ডিশনও আসতে পারে যে আমরা পরিশ্রম করতে পারবো না, তখন তো আরাম করতেই হবে। আর এখন এই কাজগুলো তো হচ্ছে আনন্দের কাজ, এগুলো তো কষ্টের কাজ নয়। বিশ্বাস করো, আমি এমন কিছু মানুষ আমার চারপাশে দেখেছি যারা না অতিথি বা মানুষ পছন্দ করে না। আমি একদম তাদের থেকে দূরে থাকতে চাই, আমার একদম তাদের ভালো লাগে না, কারণ আমি জানি অতিথি নারায়ণ, অতিথির মাধ্যমে নারায়ণ এসে তার সেবা নেন। আর আমি মানুষও খুব ভালোবাসি। পেছন দিয়ে দুমকটা সয়ে যাবে, কিন্তু তখন কি হবে? এই বালিশটা দিয়ে দাও না, ওটা নিয়ে আবার তখন কি হবে? বাবা কেমন হয়েছে চিকেন টু? ভালো হয়েছে। আরে বাবা শোনা তো শোনাই। আচ্ছা, খাও। যাদেরকে খাইয়ে ভালো লাগে, যাদের জন্য একটু পরিশ্রম করলে আমার মুখে হাসি ফোটে, তাদের জন্য সত্যি করতে ইচ্ছে করে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর এই যে আজকে আর ওপরে যায়নি, এখানেই ওদেরকে খেতে দিয়ে দিলাম। বৌদি আমাকে কটা রুটি দিয়েছো? 4টে রুটি না, দিয়েছি। আমাকে 3টে রুটি। দেখ, খেতে চারটে পারবে, এটা আমি পারবে। ঘরে বানানো তো। পাতলা রুটি, পাতলা। আমি তো 5টা করেছি তোমার জন্য। না 5টা রুটি করে আরে চারটে খাও, চারটে খাও। তুমি আরেকটা নাও তাহলে। আরে দুটো রুটি নিয়েছো তুমি। আমি এত খাবো না। এইটা তো আমি খাবো। এই আমার একদম ছোট ছোট আছে। এই নাটক কম করো তো। না না, এত ধ্যাৎ। কিছু খাবো না। এই শোনো, খাও। এইটা তুলে নাও। এরকম করো কেন গো? আমি তো খাওয়ার ব্যাপারে এরকম করি না। আরে যতটা পেটে আচ্ছা, ধরবে ততটাই তো খাবো। কি গো? এইটা ছোট পিসটা তোলো। দেখেছো? খাও না। আমি লাগলে নেব, প্রমিস। ভালো হয়েছে, পাক্কা। খেয়ে তো দেখো। আরে খেয়ে দেখ। ভালোই পাবে, আমি জানি। পারবে তুমি, আমি জানি। লম্বা চওড়া মেয়ে আছে, খেতে পারবে না, এবার এটা বাবা, বলতে পারে। কিরকম কথা বলো? চশমাটা পরো। তোমাদেরটা এই তো নিয়ে নিচ্ছি আমি একবার। আমার নির্লজ্জের মতো খিদেও তো পেয়েছে, হাত দিয়ে হ্যাঁ, খাও খাও খাও। না, আমি খাচ্ছি। আমি টেস্ট করে বলি, ফিডব্যাকটা তো দেবো। কি সুন্দর লাগছে। এই বাবু খেয়েছে? দিদিকে দেখো, feedback দেবে। বাবু খেয়েছে? এই বাবা, হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে, তোমার ছেলে। এই এটা একটু তো একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করলাম। আর জানো তো, প্রত্যেকটা মানুষের এমন একটা জায়গা থাকা উচিত যেখানে গেলে সে নির্দ্বিধায় খুব আনন্দ করতে পারবে। আমার তো এরকম খুব ভালো লাগে যে হঠাৎ করে একটা প্ল্যান হবে আর সবাই মিলে আনন্দ করব। হ্যাঁ, তাহলে ওটা জেম্মার বাড়ি। এসেই বলেছে আজকে। হ্যাঁ হ্যাঁ আমি থাক, আর ইচ্ছা করছে না হ্যাঁ। করি। আমি তাহলে ফোনটা করেই দিই। ভালো, হ্যাঁ আসবে এরকম। হ্যাঁ একদম আসবে, আবার দেখা হবে। দেখা হবে। আমাদের তো বেরোই আমরা। তো ওকে ওটাই বলছিলাম যে এরকম হঠাৎ হঠাৎ চলে আসবে, যদি তোমার, ও তো এমনিতেই প্রচণ্ড ব্যস্ত থাকে, তারপরেও আর ও আর আমি এমনিতেও মাঝে মধ্যেই বেরোই, বাইরে খাওয়া দাওয়া করে আসি, দুজনে একটু গল্প গুজব করে আসি, সেই সমস্ত প্ল্যানও করলাম। কারণ এরপর তো আমি একদম আটকা পড়ে যাব, আয়ুষ্মানের এক্সাম স্টার্ট হবে, আর বেরোতেই পারবো না। তো ওদেরকে নিচে ছেড়ে দিয়ে আসার পর ওই অল্প যেটুকু চিকেন বেঁচেছে সেইটুকু একটা ছোট্ট বাটির মধ্যে ঢেলে রাখবো। সবাই চলে যাওয়ার পরেও তো বেশ কিছু কাজ থাকে, নিজের জামা কাপড় ছাড়া, ফ্রেশ হওয়া, ব্রাশ করা, সেগুলো তো থাকেই। প্লাস ওই যে খাওয়া দাওয়া করতে করতে আমি থালা বাসন ধুয়ে নিচ্ছিলাম, ওই জন্য খুব বেশি বাসন নেই, বুঝতে পেরেছো? কারণ আমি জানি রাতে আমাকে বাসন ধুয়ে রাখতেই হবে, ওই জন্য কোনো অলসতা করিনি, যে কটা বেরোচ্ছিল ঝটাপট ধুতে থাকছিলাম। আর এই যে শুধু কড়াইটা আর ঢাকনাটা ছিল সেটাও ধুয়ে রাখলাম, রান্নাঘর পরিষ্কার করে রাখলাম। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।